অফিস থেকে বাসায় এসে দেখি আমার 4 বছরের মেয়ে তারিন কান্না করছে। আমি তারিনের কাছে গিয়ে ওর সামনে বসে চোখের পানি মুছতে মুছতে বলি, কি হয়েছে আম্মু, কান্না করছো কেন? আম্মু আমাদের বকেতে। আম্মু বকেছে কেন? তুমি কি করেছো? আম্মু বতে বতে টিভিতে নাটক দেখছিল। আমি রিমোট নিয়ে কার্টুন দেখাই। আচ্ছা আসো আমার সাথে, আম্মুকে বকে দিচ্ছি। বলেই তারিনকে নিয়ে রুমে গিয়ে দেখি বসে বসে টিভিতে ইন্ডিয়ান সিরিয়াল দেখছে। আমি কাছে গিয়ে বললাম, তুমি এই বস্তা সিরিয়াল দেখার জন্য তারিনকে বকেছো? এই বিরক্ত করো না তো, আমাকে সিরিয়াল দেখতে দাও। কি, আমি তোমায় বিরক্ত করছি? বলে রিমোট হাতে নিয়ে টিভি বন্ধ করে দেই। তানজিমা আমার দিকে রাগীভাবে তাকিয়ে বলে, কি পেয়েছো কি, যখন যা ইচ্ছা তাই করবে? তোমাকে বিয়ে করে কখনো একটু সুখ পেলাম না, বিয়ের পর থেকে তো চাকরানির মতোই আছি। বাবা মার কথা না শুনে সত্যি অনেক বড় ভুল করেছি। আমি অবাক চোখে তাকিয়ে আছি তানজিমার দিকে। কি বলছে ও? সামান্য টিভি দেখা নিয়ে এই কথা? তানজিমা আবার বলে, এমন করে তাকিয়ে আছো কেন? ভুল কিছু বলেছি? কি দিয়েছো তুমি আমাকে এই 5 বছরে? এই কম দামি সুতির শাড়ি? কখনো কোনো দামি উপহার দিয়েছো আমাকে? কখনো বাইরের রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খাইছো? রোজ রোজ এই শাকসবজি আর আলু ভর্তা ছাড়া কি জুটছে আমার কপালে? বলেই হন হন করতে করতে রুম থেকে বের হয়ে যায়, ড্রয়িং রুমে চলে যায়। চোখ দুটো ঝাপসা হয়ে যাচ্ছে আমার। আমার বাচ্চা মেয়েটা আমার হাত ধরে টেনে ওর সামনে বসিয়ে দিয়ে চোখের পানি মুছে দিয়ে বলে, কান্না তোলো না আব্বু। আমার জন্য আম্মু তোমাতে বদলো। আমি আর কার্টুন দেখবো না। মেয়েকে বুকে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলছি আর ভাবছি, এই কি আমার সেই তানজিমা? বিয়ের আগে যে বলতো আমি ছাড়া তার আর কিছুই চাই না, আজ মনে হচ্ছে টাকা ছাড়া সত্যি ভালোবাসা মূল্যহীন। চোখের পানি মুছে তারিনকে কোলে করে নিয়ে বিছানায় শুয়ে অতীতের সেই কথাগুলো ভাবছি। এমবিএ শেষ করে চাকরির জন্য ঘুরছি। অনেক কষ্টের পর একটা চাকরি পেলাম, মাসে 12,000 টাকা বেতন। খুশির খবরটা দেওয়ার জন্য তানজিমাকে কল করি। কল রিসিভ করে তানজিমা, কি স্যার, এমন সময় কল দিলে যে? দেখা করতে পারবে এখন? আচ্ছা, কোথায় আসতে হবে বলো? লালবাগ কেল্লায় চলে আসো, আমি আসছি। বলে একটা রিক্সা নিয়ে চলে আসি। কেল্লায় একটু পর তানজিমা আসলে টিকিট কেটে ভেতরে গিয়ে দুজনে একটা জায়গায় বসে পড়ি। তানজিমা বলে, এমন হঠাৎ জরুরি দেখা করতে বললে যে, কোনো খুশির খবর আছে নাকি? আমার চাকরিটা হয়ে গেছে। সত্যি? এটা তো অনেক খুশির খবর। এবার আর আমাদের বিয়ে করতে কোনো সমস্যা নেই। বাট বেতন মাত্র 12,000 টাকা, এতে কি হবে? তামিম, তুমি আমার পাশে থাকলে আমার আর কিচ্ছু চাই না। এই টাকা পয়সা আমার লাগবে না, শুধু তুমি হলেই হবে। তোমার বাবা মা কি রাজি হবে আমার সাথে তোমায় বিয়ে দিতে? চলো, আজই বাবার সাথে দেখা করবে। এই আর কিছুদিন পরে যাই না? আজ মানে আজ, চলো তো। বলেই আমার হাত ধরে কেল্লা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে ওর বাসার দিকে রওনা দেই। চলুন এই ফাঁকে পরিচয় দেওয়া যাক। আমি তামিম, বাবা মা কেউ নেই। এমবিএ শেষ করলাম কয়েক মাস আগে। আর তানজিমা আমার ভালোবাসা, 5 বছরের সম্পর্ক আমাদের। বড়লোক বাবার একমাত্র মেয়ে, খুব ভালোবাসে আমায় তানজিমা, আর আমিও। একটু পর তানজিমার বাসার সামনে এসে রিক্সা থামলে তানজিমা রিক্সা ভাড়া দিয়ে আমার হাত ধরে বাসার ভেতরে নিয়ে যায়। আমার খুব নার্ভাস লাগছে। আমি বললাম, এই আজকে না গেলে হয় না? তানজিমা কিছু না বলে আমাকে ভেতরে নিয়ে যায়। গিয়ে দেখি একজন বয়স্ক লোক সোফায় বসে আছে আর পাশে একজন মহিলা, তানজিমার বাবা হয়তো। তাদের সামনে গিয়ে সালাম দিলাম, তারাও সালামের জবাব দিল। তানজিমার বাবা বলে, বাবা, ওর নাম তামিম। আমরা একে অপরকে ভালোবাসি আর বিয়ে করতে চাই। আমি হাঁ করে তানজিমানের দিকে তাকিয়ে আছি। কি মেয়ে রে বাবা, নিজের বাবা মায়ের সামনে এভাবে বলে দিল। তানজিমার বাবা বলে, জি আঙ্কেল, আমি একটা কোম্পানিতে চাকরি পেয়েছি। জি, 12,000 টাকা। ওনার কথা শুনে অনেকটা অবাক হলাম। তানজিমা বলে, বাবা, এসব কি বলছো তুমি? তামিম মোটেও এমন ছেলে নয়, আর আমি তামিমকে ভালোবাসি। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তানজিমা ওর বাবার মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে তানজিমা আমার হাত ধরে ওর বাসা থেকে বের হয়ে আসে। বাসা থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে রিক্সাওয়ালাকে বলে,
মামা, কাজী অফিসের দিকে চলুন। মানে কি, কাজী অফিসে কেন যাবে? আমরা আজই বিয়ে করব, আর আমি আর বাসায় ফিরবো না। পাগল হয়ে গেছো? তোমার বাবা মা? আমাকে থামিয়ে দিয়ে তানজিমা বলে, তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি। তাহলে আজ এই মুহূর্তে আমরা বিয়ে করব, আর কোনো কথা বলবে না। আর কিছু বললাম না। একটু পর রিক্সা কাজী অফিসের সামনে এসে থামে। দুজনে ভিতরে চলে গেলাম, বিয়েটাও হয়ে গেল। এরপর তানজিমাকে নিয়ে চলে এলাম আমার বাসায়। বাসায় আসতে আসতে প্রায় রাত 9টা বেজে গেছে। দুপুরে রান্না করে রেখে গিয়েছিলাম, তানজিমা সেগুলো গরম করে। এরপর দুজনে খাবার খেয়ে রুমে বসে আছি। তেমন করে রুমটা সাজানোর সময় পাইনি, তবে আসার সময় সাথে করে কিছু গোলাপ ফুল নিয়ে এসেছিলাম। সেগুলো পাপড়ি দিয়ে বিছানাটা সাজানো। আমি উঠে গিয়ে দরজাটা বন্ধ করে লাইট অফ করে তানজিমার পাশে বসে ওর হাতটা ধরে বলি, এই তোমার হাত ছুঁয়ে কথা দিলাম, সুখে দুঃখে কষ্ট এই হাত কখনো ছেড়ে দিব না। আমিও কোনো দিন তোমার থেকে দূরে যাব না তামিম। আমি তানজিমাকে বুকের সাথে জড়িয়ে ধরি। তানজিমা আমার বুকে মাথা রেখে চুপ করে আছে। একটু পর ওকে সারিয়ে কপালে চুমু দিতেই আমাদের দিনগুলো খুব ভালোই কাটছে। বিয়ের 1 বছর পর তানজিমার কোল জড়িয়ে আসে আমাদের তারিন। তারিন যতই বড় হচ্ছে, তানজিমা ধীরে ধীরে কেমন জানি বদলাতে শুরু করে। ওর চাওয়া পাওয়াগুলো আস্তে আস্তে বাড়তে থাকে। এক পর্যায়ে ওর চাওয়া পাওয়াগুলো আমার সাধ্যের বাইরে চলে যায়, আর আজকাল অল্পতেই রেগে যায়। আগের কথাগুলো ভাবতে ভাবতে চোখ দুটো ভিজে গেছে। তারিনের দিকে তাকিয়ে দেখি ও ঘুমিয়ে গেছে। আমিও ঘুমাতে চেষ্টা করলাম, কিন্তু কিছুতেই ঘুমাচ্ছে না। তাই তারিনকে ভালো করে শুয়ে দিয়ে রুম থেকে বের হয়ে ব্যালকনিতে গিয়ে একটা সিগারেট খেতে থাকি। কিছু সময় পর ড্রয়িং রুম গিয়ে দেখি তানজিমা বসে আছে। আমি গিয়ে পাশে বসে বলি, কি হয়েছে তোমার? হঠাৎ এমন করছো কেন? কোনো সমস্যা হলে আমায় বলো। কিছু হয়নি, এমনি ভালো লাগছে না। বাজারে এনেছি, সেগুলো রেখে আসো। তানজিমা উঠে বাজারে ব্যাগটা খুলে দেখে আলু, পটল, টমেটো আর ছোট ছোট পুঁটি মাছ। ব্যাগটা উল্টে সব ফেলে দেয়, আর মাছগুলো ছুঁড়ে মারে ফ্লোরে। আমার দিকে রাগি লোকে তাকিয়ে রুমে চলে যায়। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বাসা থেকে বের হয়ে বাইরে চলে যাই। কিছু ভালো লাগছে না। হঠাৎ করে সুখের সংসারটা কেমন এলোমেলো হয়ে অগোছালো লাগছে। রাতে বাসায় এসে দেখি তানজিমা সোফায় বসে টিভি দেখছে, আর পাশে বসে আমার মেয়ে বলছে, আম্মু, আমার খুব ক্ষুধা পেয়েছে, তেতো তেতে দাও। তোর বাবাকে গিয়ে রান্না করতে বল, আমি এসব হাবিজাবি রান্না করতে পারবো না। দুপুরের ডাল আন তোলে তো, তেতান থেকে দাও। এখান থেকে যা তো, ভালো লাগছে না। তারিন তানজিমার হাত ধরে টানাটানি করছে। তানজিমা রেগে তারিনের গেলে থাপ্পড় মারে। আমি দৌড়ে গিয়ে তারিনকে কোলে নিয়ে বললাম, পাগল হয়ে গেছো? এইটুকু একটা মেয়ের গায়ে হাত কি করে তুলতে পারো তুমি? এত বিরক্ত করে কেন তোমার মেয়ে? আমার মেয়ে তোমার কিচ্ছু না? ধুর, ভালো লাগে না আর এসব। বলে হন হন করতে করতে রুম থেকে বের হয়ে যায়। আমি তারিনকে বুকে জড়িয়ে নেই। এরপর ফ্রিজ থেকে 2টা ডিম বের করে ভেজে আমি আর তারিন খেয়ে নেই। তানজিমাকেও বলি খেতে, কিন্তু ও খাবে না জানিয়ে দেয়। এভাবেই কাটছে আমাদের দিনগুলো। আজ আমার আর তানজিমার কাজের চাপে অফিস থেকে ফিরতে রাত 8টা হয়ে যায়। আসার সময় তানজিমার জন্য একটা সারিয়ার ছোট্ট কেক নিয়ে আসি। বাসায় এসে দেখি তানজিমা তারিনকে নিয়ে শুয়ে আছে। আমি আসতেই উঠে আমার সামনে এসে বলে, আজকের দিনটাও ভুলে গেছো? আজকের দিনটা কি ভুলে যাওয়ার মতো? এই তো তোমার জন্য গিফট এনেছি, দেখো। তানজিমা খুশি হয়ে আমার হাতের প্যাকেটটা খুলে দেখে একটা সুতির শাড়ি। মুহূর্তে মুখটা মলিন হয়ে যায়। কি হলো, শাড়ি পছন্দ হয়নি? আমার মুখে শাড়িটা ছুঁড়ে মেরে বলে, আজকের দিনেও এই কম দামি শাড়ি? তোর থেকে এর বেশি কিছু আর কি বা আশা করা যায়? তোর শাড়ি তুই পর, আমি আজকে আমার বাবার বাসায় চলে যাব। বিয়ের আগেই তো থেকেই জানতে আমার সামর্থ্য কতটুকু। তখন তো জেনে শুনে আমাকে বিয়ে করেছিলে। ভুল করেছি, আজ তা শুধরে নেব। বলেই ব্যাগে জামা কাপড় ভর্তি করে থাকে। আমি অনেকবার আটকাতে চেষ্টা করি, কিন্তু তানজিমার এক কথা, সে থাকবে না আর আমার সাথে। অবশেষে চলেই গেল। আমার চোখ থেকে পানি পড়ছে। একটা দীর্ঘশ্বাস ফেলে চেয়ারে বসে পড়ি। তারিন আমার কাছে এসে চোখের পানি মুছে দেয়। তারিনকে বুকে জড়িয়ে নেবার সময় চোখের পানি ফেলছি। এর মধ্যে কেটে যায় 10 দিন। এই 10 দিনে তানজিমাকে অনেকবার কল করেছি, কিন্তু ও কল রিসিভ করেনি। আমাকে অফিসে যেতে হয়, তাই তারিনের দেখাশোনা করার জন্য একজন কাজের লোক রাখি। মাসে 3000 টাকা দিতে হয়। অফিসে বসে কাজ করছি। একটা লোক এসে বলে আমার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বলে খুলে দেখি 30,000 টাকা। এগুলো কিসের জন্য দিচ্ছেন আমাকে? লোকটা বলে ফাইলটা একটা সাইন করার জন্য। ফাইলটা খুলে দেখি অন্যায়ভাবে একটা লোকের জায়গায় কারখানা তৈরি করার জন্য আমার সাইন লাগবে। আমি লোকটার মুখে টাকা আর ফাইল ছুঁড়ে মেরে বলি, এসব পাপের টাকার রক্ত আমার সন্তানের গায়ে লাগুক, আমি চাই না। টাকাগুলো নিয়ে যান। আর এরপর যদি কখনো এসব নিয়ে আমার সামনে আসেন, তাহলে পুলিশকে খবর দিতে বাধ্য হব। লোকটা টাকা আর ফাইল নিয়ে চলে যায়। আমিও বসে বসে কাজ করছি। তখনই মোবাইলটা বেজে ওঠে। কল রিসিভ করতেই কাজের মহিলা বলে, তারিনের অনেক জ্বর।
আমি স্যারের রুমে গিয়ে ছুটি নিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি কাজের মহিলা তারিনের জলপট্টি দিচ্ছে। আমি কাছে যেতে তারিন উঠে আমাকে জড়িয়ে ধরে। আম্মু, তুমি কিছু খাবে? না, আমি আম্মুর সাথে যাবো। চোখ দুটো জলে ভরে গেল। মেয়েকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, তোমার আম্মু চলে আসবে মা, তুমি এখন খাবার খেয়ে ওষুধ খাও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে এসেছি। এরপর কাজের মহিলাকে বলি তারিনের জন্য খাবার আনতে। সে গিয়ে খাবার আনলে আমি তারিনকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেই। কিছুদিনের জন্য স্যারের কাছে ছুটি চাইলে স্যার আর না বলেনি। আমার মেয়ে অসুস্থতার কথা শুনে দেখতে দেখতে কেটে যায় 7 দিন। তারিন এখন সম্পূর্ণ সুস্থ। আজ অফিসে এসেছি, পিয়ন চাচা এসে বলে স্যার ডেকেছে। স্যারের রুমে যেতেই স্যার কিছু কথা বলে। আমার সততার কাজ দেখে আমার বেতন বাড়িয়ে 30,000 টাকা করে দেয়। খুশিতে চোখে পানি চলে এসে স্যারকে ধন্যবাদ দিয়ে নিজের ডেস্কে গিয়ে কাজ করছি। অফিসের ক্যান্টিনে গিয়ে লাঞ্চ করে আবার কাজ করতে থাকি। অফিস শেষ করে তারিনের জন্য কিছু চকলেট আর আইসক্রিম নিয়ে বাসায় চলে আসি। এভাবেই অফিস আর বাসায় চলে যায় 4 দিন। আজ শুক্রবার, অফিস বন্ধ। গতকাল বেতন পেয়েছি, তাই তারিনের জন্য নতুন কয়েকটা জামা কিনেছি আর সেগুলো ওকে পরিয়ে দিয়েছি। বিকেলে আমি আর তারিন ঘুরতে এসেছি। অনেক সময় ঘোরাঘুরি করে বাসায় চলে আসি। বাসায় আসতে দেখি দরজা খোলা। কিছুটা অবাক হলাম। যাবার সময় তো দরজায় তালা মেরে গিয়েছিলাম। ভাবতে ভাবতে ভেতরে গিয়ে চোখ কপালে ওঠার অবস্থা। তানজিমা বসে আছে ভেতরে। আমি কাছে যেতেই তারিনকে কোলে নিয়ে মুখে গালে চুমু দিতে শুরু করে। আমি কিছু না বলে রুমে চলে যাই। একটু পর তানজিমের রুমে এসে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলি, তামিম, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি না আমার কি হয়েছিল, আমি কেন এমন করেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কখনো এমন করব না। কেন এসেছো তুমি? আমার সংসার, আমি আসবো না তো কে আসবে এখানে? তোমার সংসার? আসলে তানজিমা, যদি তুমি এটাকে সংসার মনে করতে তবে ছেড়ে যেতে না। আমি ভুল করেছি তামিম। আমার বান্ধবীরা ফোন করে আমার মাথা নষ্ট করে দিয়েছিল। ওদের স্বামীরা এটা দিয়েছে ওটা দিয়েছে, আজ এখানে নিয়ে গেছে কাল ওখানে। এসব শুনে আমি কি করেছি নিজেও জানি না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোমার বান্ধবীদের কথা শুনে আমার 4 বছরের মেয়ের গায়ে হাত তুলতে তোমার একটুকু হাত কাঁপেনি। তুমি না ওর মা? মা হয়ে নিজের এটুকু বাচ্চার গায়ে হাত তুলতে পারলে কি করে? আমার অনেক বড় ভুল হয়ে গেছে। ফিরে যাও তোমার কোটিপতি বাবার কাছে। এই ঘর, এই সংসার তোমার যোগ্য না। আমি কোথাও যাব না, এখানেই থাকবো। তুমি মারো কাটো যা ইচ্ছে করো, আমি এখান থেকে কোথাও যাব না। তা হঠাৎ কি এমন হলো তোমার বড়লোক বান্ধবীদের দেওয়া উপদেশ ভুলে আবার ফিরে এলে? এখান থেকে চলে গিয়ে আমি একটু ভালো ছিলাম না তামিম। গতকাল একটু বাসা থেকে বের হয়েছিলাম, দেখি একটা মহিলা তার পঙ্গু স্বামীকে নিয়ে ভিক্ষা করছে। আর এই দৃশ্য দেখে আমার মনের সকল না পাওয়ার ব্যথা ভুলে গেছি। আমার মনে হলো তুমি আমাকে এর চেয়ে কত ভালো রেখেছো। আমি আর কিছু না বলে ব্যালকনিতে চলে যাই। পকেট থেকে একটা সিগারেট বের করে মাত্র ধরিয়েছি, তানজিমা এসে মুখ থেকে সিগারেট নিয়ে ছুঁড়ে ফেলে দিয়ে বলে, তুমি আবার এই সাইপাস খাচ্ছ? কতবার নিষেধ করেছি তোমাকে এসব খাবে না। তুমি কে নিষেধ করার? জানতে চাও আমি তোমার কে? না, জানতে চাই না আর। কিন্তু আমি জানতে চাই। বলে আমার শার্টের কলার ধরে রুমে নিয়ে আসে। এখনো বলতে হবে আমি তোমার কে? তারিন কোথায়? ড্রয়িং রুমে টিভিতে কার্টুন দেখছে। কেন? আমি কিছু না বলে রুম থেকে বের হয়ে গেলে তানজিমা গিয়ে দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করলে কেন? তারিনের জন্য একটা ভাইয়া লাগবে তাই। দরজা বন্ধ করলে তারিনের ভাইয়া চলে আসবে? আনার জন্যই তো দরজা বন্ধ করলাম। আর সকল রাগ অভিমানে পরাজয় হয়ে ভালোবাসা আবার জয় হলো। একটু পর তানজিমা আবার বুকের উপর শুয়ে আছে। এখনো আমার বরটা রাগ করে আছে বুঝি। এভাবে আদর করলে কে রেগে থাকতে পারে? আমাকে ক্ষমা করে দিয়েছো? দিয়েছি, তবে আর এমন হলে কিন্তু করব না। আর কখনো হবে না। আমি আমার সব কয়টা বান্ধবীর নাম্বার ব্লক করে দিয়েছি। তোমাকে ছাড়া দিনগুলো আমার কিভাবে কেটেছে তা আমিই জানি। খাই বা না খাই, তোমার বুকেই সারা জীবন থাকবো। একটু পর দুজনে উঠে নিচে বের হয়ে তারিনের কাছে যাই। আমি তানজিমাকে বলে বাইরে গিয়ে বাজার করে আনি। এরপর তানজিমা রান্না করতে চলে যায়। আমি কিছু সময় তারিনের সাথে দুষ্টুমি করে কিচেনে গিয়ে দেখি বউ আমার কোমরে ওড়না গুজে রান্না করছে। আমি গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলি, রান্না হয়ে গেছে? প্রায় শেষ। তুমি এখানে আসলে কেন? এখন তারিন এসে যদি দেখে তার আব্বু আমাকে এভাবে জড়িয়ে ধরে আছে, তাহলে কি ভাববে বলো তো? আমার মেয়ে এখন এখানে আসবে না? এই একদম না। একটু আগে রোম্যান্স করেছো, তাতে হয়নি বুঝি?
আমার বউটা এত কিউট যে শুধু। অনেক হয়ে গেছে স্যার, এবার গিয়ে টেবিলে বসুন, আমার রান্না শেষ। আমি তানজিমার গালে চুমু দিয়ে চলে আসি। এরপর রাতের খাবার তিনজন একসাথে খেয়ে ঘুমিয়ে পড়ি। এরপর থেকে আমাদের সংসারে আবার সুখ ফিরে আসে। ভালোবাসায় ভরপুর এখন আমাদের ঘর। যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। এই দেখো, শাড়ি ধরে এইভাবে টানতে আসো কেন? খুলে যাবে তো। সেই কখন থেকে তোমাকে আমার কাছে ডাকতেছি, শুনো না কেন? আসবো না। তুমি আমাকে শাড়ি পরিয়ে দাওনি কেন? আবির এমন ভাবে টেনো না, সত্যি সত্যি কিন্তু শাড়ি খুলেই যাবে। অনেক আলতো করে গায়ে গায়ে দিয়ে রেখেছি। তাহলে আমার কাছে আসো। না। আমি শাড়ি টেনে ওকে আমার কাছে আনতে গিয়ে শাড়িটা আমার হাতেই চলে আসে, কিন্তু ও আসেনি আমার কাছে। লিজা এক দৌড় দিয়ে আমাকে এসে জড়িয়ে ধরল। তুমি আমার শাড়ি খুলে ফেললা কেন? এই আমার বউয়ের শাড়ি পরার নমুনা, যেটা নিজে পারবে না সেটা করতে যাও কেন? এই শোনো, বিকেল থেকে তোমাকে ডাকতে আসি যে শাড়ি পরিয়ে দাও পরিয়ে দাও, বাট তুমি তো ঘুমিয়েই ছিলা। তুমি অসময় একটা জিনিস বারবার করতে বলো। কি? আমি অসময়ে বলি? আজকে থেকে তোমার সাথে আরি। সরি সোনা, আমার সাথে আড়ি করলে আমি কার সাথে কথা বলবো বলো? এই ছাড়ো। আর তুমি আমার শাড়ি খুলে ফেলছো, আমি চাইলে কিন্তু তোমার লুঙ্গি খুলে ফেলতে পারি, কিন্তু সেটা আমি করতেছি না, কারণ তোমার সাথে আমার তো আরি। এখন আমাকে কি করতে হবে? কি করে আমার বউয়ের অভিমান ভাঙাতে পারি? তাহলে শাড়ি পরিয়ে দাও। এখন এভাবে তোমাকে একটু দেখি, তোমাকে শাড়ি খোলা অবস্থায় একদম পারফেক্ট লাগতেছে। আসলে তুমি একটা, থাক বললাম না। আমি ভালো সেটা আমি জানি। এই, তোমাকে ভালো বলছে কে শুনি? কে আবার বলবে? আমার বউটা বলেছে। তুমি কিছু না, এখন পরিয়ে দিবা কি না? শাড়ি পরিয়ে দিলে আমাকেও কিছু একটা দিতে হবে। কি দিতে হবে? দাঁড়াও, আমি হাতে কর গুনে নেই, তারপরে বলতেছি। আবির হাতে কর গোনা শুরু করলো, বুঝতেছি না কি বলতে চায়। আমার জামাইটা কি এত তাড়াতাড়ি পাগল হয়ে গেছে নাকি? এই, তোমার কি হলো? আরে গুনতে দাও তো। আমি হাতের কর গুনে বললাম, আমাকে 20টা, এই না না, 20টা না, কম হয়ে গিয়েছে, আমাকে 40টা পাপি দিতে হবে। আগে যেটা বলছি সেটা করো। আমি ওকে শাড়ি পরিয়ে দিতে লাগলাম। এইভাবে পরবা, অনেকবারই তো শিখিয়ে দিলাম। আমি তো পড়ছিলাম, বাট তুমি তো জোরে টান দিয়ে খুলে ফেললা। আমি তো অনেক আস্তে টান দিয়েছি, তাতেই যা হয়েছে। চলো, অনেক ঘুম পাইছে, আমি আরো খাটে চলে আসি। আমি ওকে আমার বুকের উপরে উঠিয়ে নিলাম, তারপরে জড়িয়ে ধরলাম। হয়েছে এখন। আবার একটা কথা বলি। বলো। তোমার পরিবার আর আমার পরিবার কি কোনোদিনও মেনে নেবে না? জানি না, মনে হয় নেবে না। কেন, তোমার কি সবার কাছে ফিরে যেতে মন চায়? আমরা তো শুধু পালিয়ে এসেছি। আমি তোমার কাছে ভালো থাকবো সেটা কি তারা বোঝে না? তোমার নাকি ঘুম পাইছে, ঘুমাও তাহলে। তুমি কি করবে? আমার তো অনেক আগেই ঘুম পাইছে, আমিও তোমাকে এইভাবে জড়িয়ে ধরে ঘুমাবো। ওকে। লিজা ঘুমিয়ে পড়ল। মেয়েটা সত্যি অনেক ভালো, সব রেখে শুধু আমার কাছেই চলে এসেছে, আমাকে অনেক ভালোবাসে। এখন আসুন পরিচয়টা হয়ে নি। আমি আবির, পরিবার রেখে খালাতো বোনের সাথে পালিয়ে এসেছি। আমাদের ছোটবেলা থেকে রিলেশন ছিল, তবে হঠাৎ লিজার বিয়ে ঠিক করেছে, তাই আমরা পালিয়ে এসেছি। এসেই আমি একটা ছোট কোম্পানিতে চাকরি করছি। আর যতই হোক, যতই পরিবার হারিয়েছি না কেন, আমাদের এই ছোট্ট পরিবারে কোনো কষ্ট নেই। দুজনার রাগ, অভিমান আর ভালোবাসায় কোনো কমতি নেই। লিজা ঘুমিয়ে পড়ল, আমি ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। রাতের বেলা। এই শুনো, অনেক ঘুম হয়েছে, এখন উঠে পড়ো তো। আমার ঘুম ফুরেনি। তোমাকে এখন আর ঘুমাতে দেওয়া যাবে না, তাহলে আমাকে সারা রাতই জ্বালাবে। লিজা, আমি তোমাকে খুব জ্বালাই। জানি না, উঠবে কি বলো?
আমার মাথায় আজকে একটু তেল দিয়ে দিবা। আমি কিছু পারবো না, আমি তো তোমাকে অনেক বিরক্ত করি। মার দিব কিন্তু ফালতু কথা মুখে নিলে। তেল নিয়ে আসো, আমি মাথায় দিয়ে দিতেছি। লিজা তেল আনতে চলে গেল। আমি শোয়া থেকে উঠে বসলাম। কিছুক্ষণ পরে তেল নিয়ে আসলো। আমি চুপ হয়ে ওর মাথায় তেল দিতে লাগলাম। কি হলো আজকে এত চুপ কেন? প্রতিদিন তেল দিতে আসলে কত কি না করো। আমি তোমাকে জ্বালাই, আর সেই জন্য এমন করতেছি। ঠিক করেছি, আর জ্বালাবো না। এত রাগ? আচ্ছা তাহলে তোমার আর চুলে তেল দিয়ে দেওয়া লাগবে না, আমি একা একাই দিয়ে দিব, ছাড়ো। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, এমন করো কেন? এর ভিতরেই ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখি শালিকার নাম্বার দিয়ে কল। তোমার বোনের কল। তুমি কথা বলো। আমি পারবো না। কেন আজকে কল দিল? কেন? আমার বোনের এখানে কল দেওয়া কি বারণ আছে নাকি? আমি একবারও বলছি না এই কথাটা। আমি ওর কাছ থেকে ফোন নিয়ে রিসিভ করলাম, রিসিভ করে চুপ হয়ে থাকলাম। কি হলো দুলাভাই, কথা বলতে আছে না কেন? আমি তোর দুলাভাই না, তোর বোন। আপু কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? আর বাড়ির সবার খবর কি? আমাদের উপর আব্বু আম্মু কি এখনো রেগে আছে? আমি ভালো আছি, আর তোদের উপর এখন আর রাগ নেই। আপু বলছে তোরা বিয়ে করবি তো সবার সাথে বলতি, পালিয়ে যাবার কোনো তো দরকার ছিল না। আমি আস্তে আস্তে সবকিছুই তাদেরকে বলতে চাইছিলাম, কিন্তু আব্বু তো তার আগেই আমার জন্য ছেলে ডেকে এনেছে, তাই আমরা পালিয়ে এসেছি। আর শোন, আপু আমার পাশেই আছে, তোদের কালকে বাড়িতে আসতে বলেছে। আমার বিশ্বাসই হচ্ছে না, সত্যি আমাদের মেনে নিয়েছে? কালকে আসবি তো? আসবো না মানে? যদি রাত না হতো তাহলে এখনই চলে আসতাম। ঠিক আছে, কালকে সকাল সকাল চলে আসিস কেমন? এর ভেতর আব্বু ফোন ধরে আমার সাথে কথা বলা শুরু করে দিল। আমি ভাবতেও পারিনি যে আব্বু আমার সাথে কথা বলবে। আব্বু একটা কথা কালকে সকাল সকালই বাড়িতে দেখতে চায়। আমি ফোনটা কেটে দিলাম, আমার মুখে হাসি ফুটে উঠল। সত্যি সবাই আমাদের মেনে নিয়েছে? রে পাগল, আমি জানতাম তারা একদিন না একদিন মেনে নিবেই। তোমার পরিবার তো মেনে নিল, কিন্তু আমার পরিবার তো এখনো মেনে নিল না। নিবে, অপেক্ষা করো। আবির আমার চুলে তেল দিয়ে দিল, তারপরে রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। কালকে লেট করে ঘুম থেকে উঠবা না, সকাল সকাল বাড়িতে যাব কিন্তু। ঠিক আছে। আমরা দুজনেই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে দুজনে সবকিছু গুছিয়ে নিলাম। লিজা আজকেও শাড়ি পরেছে, তাই আমি বললাম, আজকেও শাড়ি পরেছ, ভালো কথা। যদি মাঝপথে খুলে যায় তখন কি হবে? আজ আর খুলবে না শয়তান, সেদিন তো তুমি টান দিয়েছো বলে খুলে গিয়েছিল। সব দোষ এখন আমার। তোমার শাড়িকে বারণ করতে পারো না যে খুলিস না? আমাকেও একটু শ্বশুরবাড়িতে যেতে দাও, তারপরে আমি দেখাবো আমি কি কি করতে পারি। লিজা শোনো, তোমার বাড়িতে গেলে তো অনেকজনই অনেক ধরনের কথা বলবে, তখন আমি কি বলবো? তোমার কিচ্ছু বলা লাগবে না, যা বলা লাগবে আমিই বলবো। আমরা রওনা দিলাম বাড়ি থেকে। অনেক দিন পর বাড়ির দরজার কাছে চলে আসি। আসতে আসতে সবাই আমাদের এসে জড়িয়ে ধরলো। তাদের এমন ভাবে আবারও ফিরে পাবো এটা আশা করিনি। কি ভাইয়া, কল দিলে তো আমার কলটা রিসিভ করার সময়ই পান না। কেমন কথা বলবো বল? তোদের সাথে কথা বলতে আমার খুব লজ্জা করে, তাই বলিনি। চলেন আপনাদের রুমটা দেখিয়ে দিই। যাব। তার আগে বলো, আজকে এই বাড়িতে কিসের অনুষ্ঠান? আরে ভাইয়া, আপুরা আজ ফিরে এসেছে, তার জন্য আপু আমাদের সকল পরিবারকে এক করেছে। আজকে রাতে বিশাল একটা পার্টি আছে। তাই? এর ভিতর দূরে দেখতে পেলাম আমার পরিবাররাও সবাই এসে পড়েছে। তাহলে তারাও জানে আমরা এখানে আসব। আব্বু আম্মু এসে আমাকে জড়িয়ে ধরল। তাদের সাথে কিছুক্ষণ কথা বলে চলে আসি রুমে। আজকে অনেক খুশি লাগতেছে। আমার আব্বু যে রাগী, কোনো দিনও ভাবতেও পারেনি যে আমাদের তারা এভাবে মেনে নেবে। লিজা এসে আমার কাঁধে হাত রাখলো। আমার কথা মিলে গেছে, দেখেছো? পাগলি। আমি গিয়ে ওর নাকের সাথে আমার নাক মিলালাম। এর ভিতর কারো কাশির আওয়াজ শুনতে পেলাম। তাকিয়ে দেখি শালি।
ভাইয়া, এসব দরজা খুলে রেখে এসব কেউ করে? দুজনে শরম পেয়ে দুজনকে দুজন ছেড়ে দিলাম। থাক, আর শরম পেতে হবে না। আমি কিছু দেখিনি, এখন এসব খেয়ে নিন। তুই যা, আমরা পরে খাবনি। চলো খেয়ে আসি। সকালবেলা কিছু খেয়ে আসিনি, অনেক ক্ষুধাও লেগেছে। দুজনে খেয়ে নিলাম। সন্ধ্যার সময় আমাদের দুজনকে নিয়ে গেল পার্টিতে। আজ আনন্দের মেলা বসতে এসেছে এই বাড়িতে। ভাইয়া চলেন না একটু ডান্স করি, আপনি না অনেক সুন্দর ডান্স করেন। আমি আর কি করব, সবার কথা রাখার জন্য সবার সাথে ডান্স করা শুরু করে দিলাম। এর ভিতর লিজা এসে আমার কলার ধরল। এই কি করছো? সবাই তাকিয়ে রয়েছে তো। রুমে চলো। তারা দেখতে আসি আমি আবিরের হাত টেনে রুমে নিয়ে আসি। সবাই সাথে সাথে তুমি এভাবে ডান্স করলা কেন? সবাই অনুরোধ করার পরেই তো এটা করলাম। আর ওখানে তো তোমার বোন ছিল আর আমার মামাতো বোন ছিল, তাদের সাথে নাচলে কি হয়েছে? তাই এখন তুমি দেখবা আমি কি পারি। আমিও ছেলেদের সাথে ডান্স করব। কেন? আমি তোমাকে অন্য ছেলেদের সাথে ডান্স করতে বলেছি? কেন? তুমি পারলে আমি পারবো না কেন? আমিও করব। রিজা রাগ করে ডান্স করতে চলে যেতে যাবে, এর ভেতর আমি ওর হাত টেনে ধরলাম। সরি, আর কোনোদিনও আমি কারোর সাথে ডান্স করব না। এই যে কানে ধরেছি। আমি তোমার কথা শুনতে চাই না। তুমি কেন ডান্স করলে অন্য মেয়েদের সাথে? আমি ওখানে ছিলাম না, তুমি লাগলে আমার সাথে ডান্স করতা। এই দেখো, গুনে গুনে 20 বার কান ধরে ফেলেছি। এই আর করব না সোনা। আর তুমি ওখানে যাবা, এখানে শুয়ে থাকবা, ওকে? আমি না গেলে অনুষ্ঠানে তো কেউ করবে না। কেন অনুষ্ঠান লাগবে না? চলো ঘুমাবো। এত তাড়াতাড়ি ঘুমাবো কেন? আমি বলেছি তাই। আমি আবিরকে নিয়ে বিছানায় শুয়ে পড়ি। এত রাগ কেন করো বলো তো? আমি না হয় হাত ধরে একটু ডান্স করেছি, তার জন্য এরকম রাগ হয়ে যাবে? ওকে যা তুই ওদের কাছে। আমি গিয়ে ওকে জড়িয়ে ধরলাম। লাগবে না। তুমি জানো তো অন্য মেয়ে তোমার দিকে তাকালে আমি সহ্য করতে পারি না, আর আজকে তুমি ওদের হাত ধরে ডান্স করলা। আর হবে না, কোনো দিনও না। আমি ওকে জড়িয়ে বললাম ঠিক আছে। আমাদের মনে হয় আর ওই বাসায় যেতে হবে না। আব্বু আম্মু তো মেনে নিয়েছে, তাই আমাদের বাড়িতে নিয়ে যাবে। তাহলে তো ভালোই। আর শোনো, বাড়িতে গিয়ে আমি তোমার কাছে একটা জিনিস চাইবো। কি সেটা? আগে শ্বশুর বাড়িতে যাই, তারপরে। ওকে। আর শোনো, এখন কি আমি আদর পাবো? না, কোনো আদর না। যাদের সাথে নাচতেছিলা তাদের কাছে যাও। দিবা না যখন আমি যাইতেছি? কি বললি? আমি ওর হাত পেছনে নিয়ে বললাম, আর বলো তো তুমি কাদের কাছে যাবি? হাত ভেঙে যাবে তো, এমন করে কেউ কি হাত ধরে? তা বললা কেন? তুমি আমাকে আদর করো না কেন? আজকে এমন আদর করব তুমি আর জীবনেও আমার কাছে আদর খেতে আসবা না। আমি ওর দুই হাত দিয়ে ওর মাথাটা ধরে ওর ঠোঁট আঁকড়ে ধরলাম আমার ঠোঁটের সাথে। এখন মন চায় কামড় দিই, কিন্তু দিব না। আমার নিজের বর তো, তাই যদি ব্যথা পায় তাহলে আমারই তো কষ্ট হবে। আমাদের জন্য দোয়া করবেন। এখন এমন ভালোবাসা খুনসুটি যেন সারা জীবন থেকে থাকে।